আর সারা দেশে এক পরিবর্তনের একটা হাওয়া চলছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সাতক্ষীরা থেকে সেই সুনামগঞ্জ, সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন ভাবে একই রকম পরিবেশ দেখতে দেখতে গত 54-55 বছর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন দলের কার্যকলাপ দেখতে দেখতে একটা বিতৃষ্ণ হয়ে এবার কথা উঠিয়েছে। ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার পরিবর্তন দেখে দাড়িপাল্লার বাংলাদেশ দেখতে চাই। আপনারা এটা দেখবেন, আলহামদুলিল্লাহ। এবং তাই যদি আপনারা পারেন, দেশবাসী পারেন আসলেই, তাহলে তাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি। এটা শুধু আমার কথা নয়, কোন বিশেষ গোষ্ঠীর কথা নয়, সারা দুনিয়ার পর্যবেক্ষকরা বা এদেশের যারা বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তারাও বলে যে বাংলাদেশ থেকে যদি দুর্নীতি দূর করা যায় তাহলে অটোমেটিক বাংলাদেশ অনেক ধাপ এগিয়ে যাবে। আপনারা জানেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আমাদের সে সম্পদে অনেক পিছনে। তাদের থেকে আমাদের বিদ্যা বুদ্ধি কোন দিক দিয়ে আমরা পিছনে নয়, কিন্তু আমরা আগাতে পারি না, কারণ দুর্নীতি। তো বলে দুর্নীতি করলে অর্থগুলো কই যায়? যদি দেশে থাকতো তাহলেও কথা ছিল। আমাদের টাকা পয়সা দুর্নীতির মাধ্যমে সব বিদেশে চলে যায়। আমরা শুনি সুইস ব্যাংকে বাংলাদেশ সেকেন্ড, মানে বেনামে যে অর্থ রাখা যায়। সুইজারল্যান্ডের একটা সিস্টেম আছে যে সেখানে বেনামে অর্থ পুঞ্জীভূত করা যায়, ব্যাংকে রাখা যায়, সেখানে সেকেন্ড। সিঙ্গাপুরের সর্বশ্রেষ্ঠ ধনী বাংলাদেশের শ্রমিক গুরু, যারা এখান থেকে শত শত কোটি টাকা ইয়ে করেন, মানে বিভিন্ন ভাবে নিয়ে গেছে, অবৈধভাবে নিয়ে গেছে। এরকম যে কথা বললাম যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আজকে কিভাবে এই পর্যায়ে পৌঁছলো, ফিলিপিন মধ্যখানে পারে নাই, কারণ ফিলিপিন আমাদের মতো দুর্নীতিগ্রস্ত। কিন্তু সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুই ব্যক্তি, লি কুয়ান এবং মাহাথির মোহাম্মদ, এরা তাদের ব্যক্তিত্ব, সততা, দেশপ্রেমের মাধ্যমে তাদের ব্যাপক উন্নয়ন করে আজকে আমাদের থেকে অনেক অনেক বেশি অগ্রসর। তো এই জন্য বিভিন্ন বিদেশি দেশি পর্যবেক্ষকেরা, বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশে দুর্নীতি দূর করতে পারলেই আমরা অটোমেটিক একটা, আর এই দুর্নীতি দূর করতে হলে আমরা বলি নেতারা বক্তৃতা দেই, শিক্ষকেরা খারাপ, ওই জন্য লেখাপড়া হয় না, পুলিশ খারাপ, আইন শৃঙ্খলা, আসলে তাই না। মূল খারাপ যেখানে যেখানে সেন্টার, কেন্দ্র, পার্লামেন্ট, যারা দেশ চালায়, মন্ত্রী, মিনিস্টার, এমপি, তাদের যদি সততা, সেই জায়গায় যদি সৎ লোক ভালো না বসানো যায়, তাহলে শুধু কাউকে একটা বদল দিয়ে পুলিশ হোক, শিক্ষক হোক, প্রশাসক হোক, কখনো দেশের অবস্থার পরিবর্তন হবে না। সেজন্য মূল জায়গা সেন্টার, দেশ পরিচালনার সেন্টার পার্লামেন্ট। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিলেন, তারা বাস্তবে প্রমাণ করে গেছে যে তারা আসলেই সৎ। শুধু সেই সময় নয়, বিভিন্ন সময় আমাদের দলীয় মনোভাবাপন্ন, আমাদের আদর্শবান, ইভেন এই গভর্নমেন্টেরও বিভিন্ন জায়গায় কয়েকজন বিশিষ্ট সচিব, বিভিন্ন পদের ডাইরেক্টর, বিভিন্ন রকম লোক রয়েছেন, তারা প্রমাণ করতে পেরেছেন যে আসলেই জামাত ইসলামী যেটা বলে সেটা বাস্তব সত্য। মানুষ, কিছু মানুষ হয়তো দুই একজন পদস্খলন হয়, কিন্তু জামাত ইসলামী যে লোকগুলো সৎ এবং যোগ্যতা, দুটো জিনিস একসাথে লাগবে। এদেশে যোগ্য মানুষের অভাব নাই। সচিব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার বলেন, যোগ্য লোক আছে, কিন্তু অভাব কোথায়? সততা। আবার শুধু সততা দিয়া, যোগ্যতা দিয়ে লোকদেরকে দিয়েও কাজ হয় না। আমাদের অনেক সৎ লোক আছে যাদের যোগ্যতা নাই। এই জন্য সততা এবং যোগ্যতা যখন একত্রিত হবে কোন মানুষের ভিতরে, আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এই কাজটা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে এবং দেশে বিদেশে আজকে আলহামদুলিল্লাহ কথা স্বীকৃত হচ্ছে যে জামাত ইসলামী সত্যিকার ভাবে বেশ এই পদক্ষেপে মুসলিম দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাই যদি আপনারা আগামী পার্লামেন্টে জামাত ইসলামী ধরেন
150 জন 60 জন বা 70 জন, শুধু তারা যদি দুর্নীতি না করে দেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেখানে মন্ত্রী একটা বাজেট দেওয়া থাকে সচিবকে যে প্রতি মাসে আমাকে 20 লাখ বা 50 লাখ বা টাকা দিতে হবে, সচিব আবার আদায় করে তার থেকে 20 লাখ বেশি টাকার পকেট ভরতে নিয়ে যাবে। আবার তার নিচে পর্যায় পুলিশের আপনারা জানেন অনেক ওসি সব থাকতেছেও, সব থাকতে পারে না, অনেক এসপি সব থাকতে। কারণ এই সব পদে যদি আমরা সত্য বসাতে পারি তারা অটোমেটিক দেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের দেশে মুসলিম জনসংখ্যা 80 বা 85 বা 90, আর অমুসলিম বিভিন্ন ধরনের সনাতন গাইরা, বৌদ্ধ, খ্রিস্টান, 2-3 জন ইহুদিও আছে কিন্তু আমাদের দেশে। তো তাদের সবাই মিলেমিশে আমাদের থাকতে হবে। সবাইকে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলে জোর দেওয়া হয়, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ সাক্ষী দিতে পারবে না 1947 সালের পর থেকে জামাত ইসলামীর কোন ব্যক্তি কোন হিন্দু সম্পদ দখল করেছে, বাড়ি দখল করেছে, হিন্দু মেয়েদের প্রতি কুদৃষ্টি দিয়েছে, আলহামদুলিল্লাহ নজির নাই। এটা আজকে হিন্দুরাও সাক্ষী দিচ্ছে। তো এই রকম লোকদেরকেই আপনাদেরকে বেছে নিতে হবে। আমাদের এই আসনে আলহামদুলিল্লাহ পাথরঘাটা, বাংলা, নিয়ে 3টা উপজেলা নিয়ে আমাদের 2 আসন, এখানকার নানান সমস্যা রয়েছে। আমরা তুলনামূলক অনেক দিক দিয়েই অনুন্নত। দেশের আমাদের এই অঞ্চলের নদী ভাঙ্গন একটা বড় সমস্যা। আপনারাও ভাঙ্গনের শিকার, নদীর পূর্ববারও ভাঙছে, যেটা নিয়ে কালকেবাড়ি বিভিন্ন অঞ্চল, বামনাও ভাঙ্গনের শিকার, পাথরঘাটার বিভিন্ন, এদিকে আমাদের দৃষ্টি যেতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি নির্বাচিত হই, এ ব্যাপারে আমি আমার সামর্থ্য অনুসারে, শক্তি অনুসারে পদক্ষেপ নেব। এরপর রয়েছে জেলেদের সমস্যা, তারা লুটপাট দস্যুদের শিকার হয়, তাদের দিকেও দৃষ্টি দিতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের খুবই অভাব। সারা জেলায় একটা সরকারি বা বেসরকারি ইউনিভার্সিটি নেই, একটা মেডিকেল কলেজ নেই, একটা ভালো হসপিটাল নেই। যে 3টে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, 3টেই আমি গিয়েছি এই 1-2 মাসে, 3টাই একেবারে নিম্নমান। এর সে দেশের রংপুর, যারা ছিল একসময় বরিশাল বিভাগে চাল না হলে, ডাল না হলে, খাদ্য না হলে চলতো না, আজকে তাদের অবস্থাও আমাদের থেকে ভালো। তো ভাইয়েরা আমার, এইসব দিকগুলো আমাদের নজরে আনতে হবে এবং আমরা সেটা করার চেষ্টা করব। সবচেয়ে আমাদের নারীদের যে স্বাধীনতার, ইসলাম সর্বপ্রথম নারীদের অধিকার দিয়েছে সব পদে বিভিন্ন ভাবে। আজকে যারা বলে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না বা অধিকার বঞ্চিত করে রাখে,